বিজ্ঞান এবং রোজকার জীবন কখনো আলাদা করা যায় না, কিংবা আলাদা করা উচিতও নয়। কথাটা বলেছিলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, যে ভদ্রমহিলা আমাদের শিখিয়েছিলেন কিভাবে ডিএনএর গঠন কাঠামো বুঝতে হয়। অবাকান্য দেখুন, উনি কিন্তু প্রতিদিন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত কোয়েস্ট 3.0-তে। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ভিত্তিক প্রশ্নোত্তরের খেলায় মাতি, এবং যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির থাকে দুটি স্কুল, যারা কিনা বিড়লা মিউজিয়াম দ্বারা আয়োজিত বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং বিজয়ী হয়েছে। দেখে নেওয়া যাক আজ কোন দুটি স্কুল আমাদের এখানে রয়েছে। টিম পিসি রায়কে আজ রিপ্রেজেন্ট করছে কিশোর কণা NA বিদ্যালয় বর্ধমান। তোমরা তোমাদের পরিচয় দাও। আমি সুনন্দা ঘোষ, ক্লাস 10। আমি আফরিন জাহান, ক্লাস 10। আমি কৌস্তবদক, ক্লাস 10। এবং টিম MN শাহকে যারা রিপ্রেজেন্ট করছে তারা হলো DSK DAV পাবলিক স্কুল পুরুলিয়া। তোমরা তোমাদের পরিচয় দাও। আমি সুব্রজ্যোতি হাজরা, ক্লাস 9। আমি সুচিত্রা মাহাতো, ক্লাস 11। আমি দেবলীনা দেওঘরিয়া, ক্লাস 9। পরিচয় পর্ব যখন হয়েই গেল, তাহলে এবার তোমাদের এখানে যে পরীক্ষা নিরীক্ষা ভিত্তিক প্রশ্নোত্তরের পর্ব হবে তার নিয়মগুলো বলে দিই। থাকবে 3টি রাউন্ড, 2টি সরাসরি প্রশ্নোত্তরের রাউন্ড এবং একটি বাজার রাউন্ড। সরাসরি প্রশ্নোত্তরের রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 নম্বর করে, কিন্তু যদি সঠিক উত্তর দিতে না পারো তাহলে অন্য টিমের কাছে চলে যাবে এবং তোমরা পাবে, যদি সঠিক উত্তর দাও তাহলে বোনাস হিসেবে 5 নম্বর। এ তো গেল সরাসরি প্রশ্নোত্তরের রাউন্ড, কিন্তু বাজার রাউন্ডে প্রশ্ন আসবে সরাসরি, যে আগে বাজার প্রেস করবে তারা উত্তর দেওয়ার সুযোগ পাবে। কিন্তু বাজার প্রেস করার পর যদি সঠিক উত্তর দিতে না পারো তাহলে কিন্তু -5, আর সঠিক উত্তর দিলে +10। ডিরেক্ট রাউন্ডে যাদের কাছে প্রশ্ন আসছে তারা উত্তর শুরু করার জন্য সময় পাবে 20 সেকেন্ড, বোনাস রাউন্ডে কিন্তু সেটা 10 হয়ে যাবে, এবং বাজার রাউন্ডে উত্তর শুরু করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। তাহলে নিয়মাবলী তো বোঝা গেল। স্যারকে ডেকে নিতে হবে ফর দ্য এক্সপেরিমেন্ট। স্যার, প্লিজ কাম। আমরা এই প্রশ্নোত্তর প্রতিযোগিতা শুরু করার আগে আমি আমার কলিগ গোপাল বসাককে ডাকবো এই এক্সপেরিমেন্টে আমাকে সাহায্য করার জন্য। আমার ডান দিকে পিসি রায় টিম এবং আমার বাঁ দিকে MN সাহা টিম। তো প্রথম প্রশ্ন আমরা করব টিম MN সাহাকে, কিন্তু তার আগে আমরা এক্সপেরিমেন্টটা দেখে নিই। আমি আমার কলিগকে অনুরোধ করব এক্সপেরিমেন্টটি করার জন্য। তার আগে আমরা একটি পরিচয় দিয়ে দিই। এই যন্ত্রটি, যেটা এখানে তোমাদের সামনে টেবিলের ওপর রাখা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা তারের কুণ্ডলী রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ নিচের দিকে, এবং তার কেন্দ্র থেকে ওপর দিক থেকে একটা লম্বা করে একটা লোহার কোর বা একটা লৌহ কেন্দ্রক সেটা উঠে এসেছে এখানে। এবং সাথে আমি আমার কলিগকে বলবো দেখাতে, সঙ্গে আমাদের রয়েছে একটা অ্যালুমিনিয়ামের ববিন, ছোট্ট হালকা একটা অ্যালুমিনিয়ামের ববিন। এবার এই ববিনটি কোরের ওপর দিয়ে নিচে আমরা ফেলে দিচ্ছি, এবং আমরা এতে 220 ভোল্ট AC সাপ্লাই করছি, অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ পাঠাচ্ছি। এবং যখনই সুইচটা অন করা হলো দেখা যাচ্ছে যে ওটা জাম্প করে বেরিয়ে আসছে। আমি আবার অনুরোধ করবো আমার কলিগকে আরেকবার এই এক্সপেরিমেন্টটা করার জন্য। যখনই সুইচটা, খেয়াল করো, এটা তোমাদের কাছে প্রশ্নটা যাবে, যখনই উনি সুইচটা অন করলেন সঙ্গে সঙ্গে এই অ্যালুমিনিয়ামের ববিনটা জাম্প করে ছিটকে চলে আসছে। প্রশ্নটা হলো এই যে যখন আমরা এই নিচের কয়েলে কুণ্ডলিতে আমরা 220 ভোল্ট সাপ্লাই করছি, আমরা পরিবর্তী প্রবাহ দিচ্ছি, তখন কেন অ্যালুমিনিয়ামের ববিনটি ছিটকে চলে আসছে? তোমাদের উত্তর দেবার সময় শুরু হলো এখন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য। একটু ব্যাখ্যা করো প্লিজ। এটা একটা কপার কয়েল দেখতেই পাচ্ছ, সেখানে যখন AC দেওয়া হচ্ছে কি এমন ঘটছে যার জন্য অ্যালুমিনিয়াম ববিটা ছিটকে বেরিয়ে চলে আসছে? আমরা অপেক্ষা করছি তোমাদের উত্তরের জন্য। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, যার কারণে কোথায় কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে একটু বিশদভাবে বলো। যখনই কারেন্টটা পাস করলো তারপর কি হলো বলো। হাই ভোল্টেজের জন্য ম্যাগনেটিক ফিল্ড। কোথায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে?
ইলেকট্রিক্যাল ইন্ডাকশনের জন্য ওইখানে ম্যাগনেটিক ফিল্ড ওখানে নয়, নাম করে বলো কোনখানে, কোথায় ইন্ডাকশন হচ্ছে? কপার কপার ওয়্যারে ইন্ডাকশন হচ্ছে, এই কয়েলের মধ্যে ইন্ডাকশন হচ্ছে। আমি কিন্তু সরাসরি এখানে আমরা এসি 220 ভোল্ট দিয়েছি। কন্ডাকশন। কন্ডাকশন। বেশ, আমরা উত্তরটা পিসিরা টিমের থেকে একটু শুনে নিই। আমরা ওটাতে যখন কপার ওয়্যার, যখন কপারের কুণ্ডলিটার মধ্যে, কপারের কুণ্ডলীটার মধ্যে যখন তারের কুণ্ডলিটার মধ্যে যখন এসি দিলাম তখন কি হলো? তড়িৎ, তখন ঋণাত্মক তড়িৎ প্রবাহ হচ্ছে ওখানে, এবং ওটি ঋণাত্মক তড়িৎ তড়িৎ প্রবাহ হচ্ছে ওটা। তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং ওটি অ্যালুমিনিয়ামের যে কয়েলটিকে ওটাকে বিকর্ষণ করছে, কেন? ফলে ওটা উঠে আসছে। হ্যাঁ, সে তো বুঝলাম, বিকর্ষণ করছে বলে উঠে আসছে। কেন বিকর্ষণ করছে, কি কারণে বিকর্ষিত হচ্ছে? বেশ, আমরা সঠিক উত্তর পেলাম না কোনো টিমের থেকে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটা বিশদভাবে জেনে নিই। আমরা যখন এই নিচে তামার কুণ্ডলিতে এই কপার কয়েলের মধ্যে আমরা যখন এসি দিচ্ছি তখন এর মধ্যে একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এবার সে কি করছে, আবেশ ঘটিয়ে, এটা তোমরা জানো অ্যালুমিনিয়াম হচ্ছে তড়িতের সুপরিবাহী, রাইট? আমরা নিচের এই পরিবর্তী চৌম্বক ক্ষেত্র এর মধ্যে একটা আবেশ ঘটাচ্ছে, একটা তড়িৎচালক বলের সৃষ্টি করছে, ইনডিউসড ইএমএফ। এই তড়িৎচালক বলের জন্য এই অ্যালুমিনিয়ামের ববেনের মধ্যে একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। এবং তোমরা জানো এই আবেশের যে ব্যাপারটা ঘটছে এটা ফ্যারাডের তড়িৎচুম্বকীয় সূত্র থেকে আমরা পাই, তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র থেকে। এইবারে এর মধ্যে যে ইনডিউসড ইএমএফটা তৈরি হলো, আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হলো, যার জন্য যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো, সেটাও এখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করেছে। তাহলে নিচে একটা পরিবর্তী চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল, এর মধ্যেও একটা পরিবর্তী চুম্বক ক্ষেত্র তৈরি করা হচ্ছে। তোমরা জানো লেঞ্জের সূত্র অনুযায়ী যে কারণে এই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সে সবসময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। দেখা যায় যে এই দুই চুম্বক ক্ষেত্রের দিক বা অভিমুখ এমন হচ্ছে তারা পরস্পরের সমান, অর্থাৎ উত্তর উত্তর বা দক্ষিণ দক্ষিণ মেরু তৈরি হচ্ছে। ফলে তারা তখন পরস্পরকে, বিশেষ করে অ্যালুমিনিয়াম, একে বিকর্ষণ করছে এবং ছিটকেটা বেরিয়ে চলে আসছে। সায়েন্সের এইরকমই মজার মজার বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে উঠে আসছে প্রশ্ন, উত্তর দিচ্ছে আমাদের জেলা থেকে উঠে আসা স্টুডেন্টসরা। কিন্তু উত্তর ঠিক করে দিতে হবে, তবে গিয়ে মজা হবে, তাই না? দুটো টিমকেই বলছি আরও ভালো করে কিপ ইয়োরসেলফ মোটিভেটেড। এগুলো বইয়ের পাতায় পড়া তোমাদের সমস্ত কিছু, সেগুলোই কিন্তু হাতে কলমে এখানে করে দেখানো হচ্ছে। কিন্তু এই মুহূর্তে দুটো টিমের স্কোর 0-0। স্যার, পরের প্রশ্নটি যাচ্ছে টিম পিসি রায়ের কাছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কাছে একটা চ্যানেল তৈরি করা আছে। আমার কলিগকে বলবো একটু উঁচু করে তুলে দেখাবার জন্য, এবং দেখানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে এইখানে এই চ্যানেলের ও স্কেল দিয়ে মেপে দেখাবে একদিকটা কত সেন্টিমিটার হচ্ছে একটু দেখে বলো। 2.5, 2.5 সেন্টিমিটার, অর্থাৎ এই হলুদ বেসটা থেকে, ভূমিটা থেকে 2.5 সেন্টিমিটার উঁচুতে রয়েছে এই অংশটা, ঠিক আছে, উপরের অংশটি। এবার আমরা অপর দিকটা অর্থাৎ উল্টো দিকটা যখন পরিমাপ করছি স্কেল দিয়ে, কত সেন্টিমিটার হচ্ছে পড়ে দেখে বলো। 4.5, 4.5 সেন্টিমিটার। অর্থাৎ কি না এই চ্যানেলটা নিচে থেকে ওপর দিকে উঠে এসেছে, ঠিক আছে, এই দিকটা উঁচু, ওই দিকটা নিচু। এবার আমাদের কাছে আমি কলিগকে বলবো যে দুটি বস্তু আছে, দ্বিশঙ্কু দেখা যাচ্ছে, দুটো শঙ্কু, একটা তার অ্যাপেক্স টু অ্যাপেক্স অর্থাৎ শীর্ষবিন্দু বরাবর যুক্ত, আর একটা, এটা তুলে দেখাও, বেস টু বেস ভূমি বরাবর যুক্ত। আমি আমার কলিগকে বলবো যে দ্বিশঙ্কুটি শীর্ষবিন্দু বরাবর যুক্ত সেটিকে চ্যানেলের মাঝ বরাবর রাখতে, এবং সেটা রাখা হচ্ছে। এবং দেখো তার চলনটা নিচের দিকে গড়িয়ে চলে গেল। এবার আমরা যেটা ভূমির সাথে যুক্ত বেস টু বেস জোড়া যে দ্বিশঙ্কু, এই ডাবল কোণটা নিচে থেকে উপরে উঠে আসছে। প্রথম বেলায় ওপর থেকে নিচে গিয়েছিল, এখন নিচে থেকে উপরে আসছে। প্রশ্ন হলো, যখন আমরা
এই বস্তুটিকে অর্থাৎ শীর্ষবিন্দু বরাবর রেখেছিলাম, এটা ওপর দিকে উঠে যায়নি, নিচের দিকে নেমে গিয়েছিল। কিন্তু ভূমিতে যুক্ত দ্বিশঙ্কুটি যখন আমরা মধ্যিখানে বা নিচে রেখেছিলাম, সেটা ওপর দিকে উঠে এলো। ব্যাপারটা অদ্ভুত না? তো প্রশ্ন হলো কেন এমন হয়? তোমাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন। দ্বিতীয় যে বস্তুটি যেটি ওপর দিকে উঠে এলো, সেই বস্তুটি সেন্টার অফ মাস তার মাঝখানে এবং দুদিকটা শঙ্কু আকৃতির, এবং তাই ওটি ওপর দিকে উঠে গেছে। এবং অর্থাৎ তুমি এই বস্তুটির কথা বলছো, না, এটার ক্ষেত্রে বলছো। বেশ, বলো। এই বস্তুটি ওপর দিকে উঠে যাচ্ছে, হ্যাঁ। সেন্টার অফ মাস তার মাঝখানে। সেন্টার অফ মাস তার মাঝখানে, বেশ। এই বস্তুটি ওপর দিকে উঠে গেছে দুদিকটা শঙ্কুর মতো। হ্যাঁ, মানে উঠে যাচ্ছে কেন? দুটো দিক শঙ্কু আকৃতির হওয়ার কারণে এবং ভূমি বরাবর যুক্ত আছে বলে, ভূমি বরাবর যুক্ত আছে বলে তার ভরকেন্দ্র মাঝখানে, এবং বস্তুটির দুটো দিক শঙ্কু আকৃতির, এবং ওটি ওপর দিকে শঙ্কু আকৃতির হওয়ার কারণে ওটি মানে এটাই তোমাদের উত্তর তো? বস্তুটি শুরু হয়ে গেছে, তাই বস্তুটি ওপর দিকে বেশ, আমরা আরেকটু অন্যরকম উত্তর খুঁজি, ঠিক আছে? দেখি ওরা কি বলে। টিম এমএন সাহা, প্রথমত যে বস্তুটা প্রথমত মানে তোমরা এই বস্তুটির কথা যেটা উপরে উঠে আসছে, বেশ, তোমরা এটার উত্তর দিচ্ছ, বলো। ওটার সেন্টার অফ মাস যেটা আছে ওটা মাঝ বরাবর, তাই জন্য দুদিকে সমান্তরালভাবে মাসটা যেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেই কারণে হয়তো উপরে মানে মাসটা, এটা মানে ডিস্ট্রিবিউশন অফ মাস বলছো। আমরা সঠিক উত্তর পেলাম না, আমরা বিশদভাবে উত্তরটা দিই, তোমরা দেখে নাও। আমার কলিগ দেখো এখানে কি করছে। যখন তোমরা সবসময় জানবে কোনো বস্তু তার ভারকেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি ভূমির যত কাছাকাছি থাকবে, সে তত সুস্থিত হবে, স্টেবল থাকবে তত, ঠিক কি না? তো যখন আমরা এখানে রেখেছি, তুমি স্কেল দিয়ে মেপে দেখাও প্লিজ। দেখো, হ্যাঁ, এখানে এটা ধরো, যখন ও মাপছে, একটু আমায় বলো তো প্লিজ, 7 সেন্টিমিটার, অর্থাৎ চ্যানেলের নিচের অংশটা এই বেস থেকে 7 সেন্টিমিটার ওপরে উঠে আছে। এবার যখন ছেড়ে দেওয়া হলো, এবার যদি আমি মাপি, দেখা যাচ্ছে কি না 5 সেন্টিমিটার হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে মনে হচ্ছে যেটা উঠে আসছে, অ্যাকচুয়ালি এই বস্তুর ভারকেন্দ্র নিচের দিকেই নামছে। তোমরা জানো, ভারকেন্দ্র যত ভূমির নিচের দিকে থাকবে, সে তত সুস্থিত থাকবে। ফলে এটা নিচে থেকে উপরে উঠে আসছে, মানে এর ভারকেন্দ্র, বস্তুটির যে ভারকেন্দ্র, সেটা নিচের দিকে আসছে। বেশ, এবার আমরা শঙ্কু বরাবর যুক্ত এটি নিলাম, এবং এটা প্রথম থেকেই আমরা দেখতে পাবো এর ভারকেন্দ্র নিচে যদি যায়, সেক্ষেত্রে সেটা সুস্থিত হচ্ছে। অর্থাৎ এর গঠনটা এমন, সেটা নিচের দিকে গেলে সুস্থিত হবে, সেই জন্য নিচে গড়িয়ে যাচ্ছে। ব্যাপারগুলো কিন্তু সহজ, চোখের সামনেই সব ঘটছে, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা একটু ঘাবড়ে যাচ্ছ তোমরা। মানে কি ভয়টা কোথায় লাগছে তোমাদের? ভয় লাগছে? মজাদার জায়গা, টেলিভিশনে সবাই তোমাদের দেখতে পাচ্ছে, তোমাদের স্কুল তোমাদের দেখছে, তাই না? মজা করে উত্তর দাও, আরও চোখ কান খোলা রাখো, কি ঘটছে ভালো করে দেখো, উত্তরটা দেওয়ার চেষ্টা করো। স্যার তো সুন্দর করে বুঝিয়ে বলছেন, তাই না? তাহলে প্রথম রাউন্ডের শেষে যেহেতু কেউ কোনো উত্তর দিতে পারেনি, তাই এই মুহূর্তে টিম এমএন সাহাও 0, টিম পিসি রেও 0। দেখা যাক পরের প্রশ্নের উত্তর ওরা দিতে পারে কিনা। আমাদের এই পরের রাউন্ডে ডাইরেক্ট কোশ্চেন তোমাদের দিকে যাচ্ছে টিম পিসি রায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ববিন রাখা আছে এবং তার সঙ্গে একটা দড়ি বা সুতো, একটা মোটা সুতো বা দড়ি জড়ানো রয়েছে। এবার আমি কলিগকে বলবো এক্সপেরিমেন্টটা করতে। ভালো করে খেয়াল করো, দুটো টিমই খেয়াল করো। যখন আমার কলিগ সুতোটি হরাইজন্টাল বরাবর অনুভূমিকভাবে টানছে, ববিনটি তার দিকে গড়িয়ে যাচ্ছে। বেশ, এবারে সে দড়িটাকে একটু ওপর দিকে তোলো, হ্যাঁ, কিন্তু একটা নির্দিষ্ট কোণ করে যখন টানছে, ববিনটি আমার দিকে গড়িয়ে আসছে। আর একবার করে দেখো, ওদের বেশ ভালো লাগবে আশা করি। যখন হরিজন্টালি টানছে, দেখো ববিনটি তার দিকে চলে যাচ্ছে। যদি একটু কোণ করে টানা হয়, অদ্ভুতভাবে ববিনটি আমার দিকে চলে আসছে। প্রশ্ন টিম পিসি রায়কে, আমরা যখন দড়িটিকে হরাইজন্টালি বা অনুভূমিকভাবে টানছি, তখন সেটা কেন সামনের দিকে চলে গেল?
এবং যখন আমরা এটাকে কোণ করে টানছি, একটা নির্দিষ্ট কোণ করে কিছুটা উপরে তুলে, কেন সেটা উল্টো দিকে বা আমার দিকে গড়িয়ে চলে আসছে? তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরু হলো। 20 সেকেন্ড সময় আছে, এখন সময় ফুরিয়ে আসছে, বলতে পারো উত্তর, এখন নিতে পারো তাড়াতাড়ি। স্যার লম্ব প্রতিক্রিয়া বল। বলো, একটু বুঝিয়ে বলো। লম্ব প্রতিক্রিয়া বলের প্রভাবে হচ্ছে এটা। সেটা একটু বুঝিয়ে বলো, কার লম্ব প্রতিক্রিয়া, কিভাবে সেই প্রতিক্রিয়া আসছে, একটু তাড়াতাড়ি বলো। যখন কোনো জিনিসকে 90 ডিগ্রি কোণে টানা হচ্ছে, হয় মানে অনুভূমিকভাবে টানা হচ্ছে, তখন ভরকেন্দ্রটি একটি বল, এই ববিনের ভর কেন্দ্র, আচ্ছা, ববিনের একটি বল নিচের দিকে, যখন এটাকে নিচের দিকে টানা এটা হরিজন্টালি বলছো, অনুভূমিকভাবে যখন টানা হচ্ছে, তখন একটি বল নিচের দিকে ও অন্য বলটি সামনের দিকে কাজ করছে, পিছনের দিকে কাজ করছে। এবং যখন ওটাকে কোণ করে টানা হচ্ছে, তখন একটি বল উপরের দিকে এবং অন্য বলটি সামনের দিকে কাজ করছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, কোন বলটা এখানে কিভাবে বেশি হচ্ছে তার ব্যাখ্যা দাও। এটাকে কোণ করে টানার সময় একটি বল উপর দিকে, একটি বল সামনের দিকে কাজ করায়, সামনের দিকে কাজ করায়, যেহেতু বস্তুটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যখন ওটিকে অনুভূমিকভাবে টানা হচ্ছে, তখন বস্তুটি পিছনের দিকে এগিয়ে আসছে। একটি বল নিচে, কেন, সেটাই তো প্রশ্ন। একটি বল নিচে, একটি বল পিছনের দিকে ক্রিয়া করায়, বস্তুটি পিছনের দিকে ক্রিয়া। ঠিক আছে, আমরা দেখি টিম এমএন সাহা এর এগেনস্টে কি উত্তর দেয়, তোমরা বলো। আমি ব্যাখ্যাটা আরো পরিষ্কার চাইছি। ডিউ টু অ্যাঙ্গেল ফর্মেশন, যখন আমরা এইভাবে টানা হচ্ছে, তার মানে অনুভূমিকভাবে টানছি, হরাইজন্টালি এইদিকে যেটা বল প্রয়োগ করা হচ্ছে তার অপোজিটে ফ্রিকশন কাজ করছে। হয়তো ফ্রিকশনটা ওই যে বলটা অ্যাপ্লাই করা হচ্ছে তার থেকে কম, তাই জন্য ওটা সামনে চলে আসছে। বাট যখন আমরা অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লাই করছি, উপরে একটা যাচ্ছে যেটাকে সাইন থিটা দিয়ে বলা হয়, আর নিচে যেটা হচ্ছে কস থিটা। তো কস থিটা আর তার সাথে ফ্রিকশনটাও কাজ করছে, তো বেশি বলে থাকার জন্য কোন দিক দিয়ে বেশি বল দিচ্ছে? এইদিকে আমি থেকে একটু আমরা এরকম কোন করে টানছি, তাহলে কোন বলটা বেশি কাজ করছে যখন ওটা নাকি আমার দিকে এগিয়ে আসছে? এদিকে কস থিটা প্লাস ফ্রিকশনটা কাজ করছে। আমরা এটাকে সঠিকভাবে জানি, তোমাদের থেকে আমরা সঠিক উত্তর পেলাম না। যখন আমরা হরিজন্টালি বা অনুভূমিকভাবে টানছিলাম, তখন যে বলের ভ্রামকটি কাজ করছিল সেটা তাকে সামনের দিকে টেনে নিয়ে গেল। কিন্তু যখন একটা কোণ করে আমরা যে বল প্রয়োগটা করছিলাম, সেই বলটাকে আমরা দুটো উপাংশ বা কম্পোনেন্টে ভাঙছিলাম, একটা ভার্টিক্যাল উল্লম্বভাবে আর একটা হরিজন্টাল অনুভূমিকভাবে। এখানে দেখা যায় যে এই ভার্টিক্যাল বা উল্লম্ব যে উপাংশ বা কম্পোনেন্ট, তার যে ভ্রামক, তার মানটা অনুভূমিক উপাংশের ভ্রামকের থেকে বেশি। ফলে এটা সামনের দিকে না গিয়ে পেছন দিকে, অর্থাৎ আমার দিকে গড়িয়ে চলে আসছে। আমার ভীষণভাবে মনে পড়ে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, সেই সময় বছরে একটা সময় একটা বাস আসতো, এবং সেই বাসের মধ্যে এইরকম এক্সপেরিমেন্ট করার জন্য সমস্ত রকম ইকুইপমেন্টস থাকতো, যেগুলো দেখে অবাক হতাম। পালা পড়তো, 2-3 জন করে যেতে পারতাম এবং তাদেরকে দেখানো হতো, আবার 2-3 জন যেতে পারতো। তো আমি ওদের চোখে মুখের দিকে তাকিয়ে সেটাই বুঝতে পারছি, ওরা অবাক চোখে তাকিয়ে থাকছে কি হচ্ছে এগুলো। আশা করি আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনের ওপার থেকে দেখছেন, তারাও এরকমই অবাক হচ্ছেন এবং উত্তর দেওয়ার জন্য নিষ্পিস করছেন। তো এখনো পর্যন্ত ওরা কিন্তু খাতা খুলতে পারেনি, মানে উত্তরগুলো দিচ্ছে, ঠিক গুছিয়ে দেওয়া হচ্ছে না। দেখা যাক পরের প্রশ্নে ওরা উত্তর দিতে পারে কিনা। আপাতত স্কোর টিম এমএন সাহা 0, টিম পিসি রেও 0। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে টিম এমএন সাহার কাছে। এখানে আমরা আগে এক্সপেরিমেন্টটা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ টেবিলের ওপরে এই বোর্ডের সামনে দুটি টিউব রাখা আছে, দুটো বোর্ডের সামনে, একটা ইউ আকৃতির, একটা অলমোস্ট প্রায় ডাব্লিউ আকৃতির একটা টিউব। আমরা বলি এটা ইউ টিউব, এটা ডাব্লিউ টিউব। এক্সপেরিমেন্ট করা হয়, সিরিঞ্জে করে রঙিন জল তুলে ইউটিউবে যখন ঢালা হচ্ছে, তোমরা খেয়াল করো, আস্তে আস্তে করো, একটু ওয়েট করো। হ্যাঁ,
দেখো ইউটিউবে জলের স্তর দুটো আর্মে, দুটো বাহুতে সমান সমান, তাই না? একটু কমপ্লিট হোক জল ঢালাটা। বেশ, দেখা যাচ্ছে কি দুটো জলস্তর একই উচ্চতায় রয়েছে, ঠিক আছে। এইবার আমি কলিগকে বলবো এই ডাব্লিউ আকৃতির টিউবটার মধ্যে ওই একইভাবে সিরিঞ্জ থেকে জল, রঙিন জল ঢালা হচ্ছে। ওকে ঢালতে বলা হয়েছে এবং ঢেলে দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করো, আস্তে আস্তে জলটা ভরা হচ্ছে, ক্রমশ জলটা ঘুরে ঘুরে ওপর দিকে উঠছে। এইবার খেয়াল করো, ওপরের একদম শীর্ষবিন্দুতে আসার পরে কিছুটা জল নেমে চলে এলো, রাইট? আর একটু, কিছুটা জল নেমে চলে এসছে, একটা গ্যাপ রয়েছে। তারপর আরো জল ঢালা হলে দেখা যাচ্ছে দুটো জলস্তর কখনো সমান নয়। প্রশ্ন হলো তোমাদের কাছে এই ডাব্লিউ আকৃতির যে টিউবটার মধ্যে জলস্তরটি সমান হচ্ছে না কেন? তোমাদের প্রশ্নের উত্তর দেবার সময় শুরু হলো এখন। হচ্ছে স্যার প্রথম যেটা ইউটিউব, সেখানে দুটো জায়গায় মানে দু সাইডেই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা সেম, মানে ভ্যাকেন্ট স্পেসে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা সেম। এটা নিয়ে বললে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটাতে বল। স্যার ডাব্লিউটিউবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ওটা রাউন্ড হয়ে আছে, সেহেতু টিউবটা যেহেতু রাউন্ড হয়ে আছে, সেহেতু এই অ্যাটমসফিয়ারিকটা ইকুয়াল নয়, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা, এয়ারের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ইকুয়াল নয়। এয়ারের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ইকুয়াল নয়, তাতে কি হলো? আর একটু ব্যাখ্যা করো ঠিক করে। বেশ, আর একবার জিজ্ঞেস করছি, চান্স দিচ্ছি, তোমরা কি আর কিছু বলবে? নাহলে আমরা অন্য শেপের জন্য। শেপের জন্য কি হচ্ছে বলো? ডেফিনেটলি শেপের জন্য কিছু তো একটা হচ্ছে, কি হচ্ছে? তোমরা কিছু বলবে? বলতে পারো। বেশ, আমরা তাহলে টিম পিসি রায়ের কাছে যাচ্ছি, তোমরা কি বলবে? মাঝে কিছুটা এয়ার রয়ে যাচ্ছে। বেশ, এয়ার থাকার জন্য কি হচ্ছে? যখন সেই জলটা যখন আমি ঢালছেন, তখন জলটা ওই একটা উচ্চতায় এসে থেমে যাচ্ছে, কারণ মাঝে যে এয়ারটা আছে সেটা বেরোতে পারছে না। হ্যাঁ, বেশ। এবং যখন আমি জলটা ঢালছেন, জলটা এসে জয়েন হচ্ছে এবং তার উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, জায়গাটার উচ্চতা ধীরে ধীরে। তারপরে তুমি বলছো ভেতরে যে এয়ারটা ট্র্যাপড হয়ে রয়েছে সেটা বেরোতে পারছে না। ঠিক আছে, আমরা বোনাস হিসেবে তোমাদের এখানে 5 নম্বর দিয়ে দিচ্ছি, ঠিক আছে? উত্তরটা আরেকটু সঠিকভাবে আমরা বলি, আরেকটু বিস্তৃত ব্যাখ্যার প্রয়োজন আছে। সেটা হলো, তোমরা ওই টিউবের ক্ষেত্রে যেটা বলেছো সঠিক, দুটি ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপটা সমান কাজ করছে, লেভেলটা একই রয়েছে। কিন্তু এক্ষেত্রে কি হলো, যখন আমরা জলটা ঢালছিলাম, তখন জলটা ঢালার সময় কিছুটা জল এখানে পড়ে গেছে উল্টো দিকে, এবং যখনই পড়ে গেছে তার মধ্যে একটা বাতাসের স্তর, একটা এয়ার ট্র্যাপড হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে। এবারে কি হলো, তাহলে কি হচ্ছে, বাতাসের যে যে একটা ট্র্যাপড হয়ে গেছে, সেই বাতাসের উপস্থিতির জন্য তুমি যখন এই বাহুতে জলটা ঢালছো, তখন ওইখানে এই বাতাসের চাপের জন্য, যদিও জলের স্তরের একটা চাপ আছে, সেটা কখনোই এইটার সঙ্গে ওইটা সমান করে দিচ্ছে না, ফলে একদিকের উচ্চতাটা আরেক দিকের থেকে বেশি। তাহলে যেটা দেখা গেল যে বোনাস পয়েন্ট হিসেবে খাতা খুললো টিম পিসিরে, মানে ডিরেক্ট প্রশ্নোত্তরের পর্বের শেষে দেখা গেল এই মুহূর্তে স্কোর টিম এমএন সাহা রয়েছে 0-তে আর টিম পিসিরে রয়েছে 5-এ। কিন্তু এখনও সুযোগ রয়েছে, কারণ এরপরে দুটো প্রশ্ন কিন্তু সাংঘাতিক, যে কারো হতে পারে। যার হাত আগে বাজারে আসবে অবশ্যই উত্তর জেনে বাজার টিপো, কেননা সঠিক উত্তরে যেমন 10 রয়েছে, ভুল দিলে কি হবে? -5, তাই তো? ঠিক করে, হ্যাঁ, বুদ্ধি করে এই রাউন্ডটাকে কিন্তু খেলবে, যে কেউ জিততে পারে এখন।
আমাদের বাজার রাউন্ডের প্রথম প্রশ্নটি কেমিস্ট্রি থেকে। তোমরা এখানে বোতলে দুটো রাসায়নিক পদার্থ রাখা আছে, দুটো কেমিক্যাল রাখা আছে আমার কলিগের হাতে, এবং আমরা এই বোর্ডের সামনে আমি আমার কলিগকে বলবো এক্সপেরিমেন্টটা করতে। ভালো করে দেখো, যখন প্রশ্ন করব তখন তোমরা বাজার টিপবে। তো দেখা যাচ্ছে আমার কলিগ বোতলের মুখটি যখন খুলছে, দেখো এমনি অবস্থায় সেরকম ধোঁয়া বিশেষ কিছু দেখা যাচ্ছে না, পরিষ্কার নয়। এবার আমার কলিগ যখন ওই দুটি বোতলকে রাসায়নিক পদার্থ যে দুটোর মধ্যে আলাদা আলাদা রয়েছে সামনাসামনি নিয়ে এলেই দেখো ঘন ধোঁয়ার মতো সৃষ্টি হচ্ছে এবং আমরা যত কাছে নিয়ে এসেছি সেই পরিমাণটা বাড়ছে। তো এই মুখোমুখি কি এমন রাসায়নিক পদার্থ থাকছে যার মধ্যে এরকম ঘন ধোঁয়া সৃষ্টি হচ্ছে, এবং এই ধোঁয়ার উৎপত্তির কারণটা কি সেটা ব্যাখ্যা করতে হবে। তোমাদের বাজার টেপার সময় শুরু হলো এখন। সবাই সেম গেম খেলছো, কেউ এখনো বাজার টেপেনি, সময় এখনো আছে, কিন্তু সময় চলে যাচ্ছে না। কোনো টিমই এই উত্তর দেওয়ার চেষ্টা করেনি। চলো আমরা উত্তরটা জেনে নিই। এখানে দুটি বোতলের মধ্যে দুটি রাসায়নিক পদার্থ আছে, একটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং একটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে তোমরা জানো উদ্বায়ী তরলের মতো কাজ করে, এবং বোতল দুটোকে আমরা পরস্পরের মুখোমুখি করলে কি হয়, এই উদ্বায়ী পদার্থের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের কণা তৈরি হচ্ছে, যেগুলো বাতাসে সাসপেন্ডেড বা প্রলম্বিত অবস্থায় থেকে ওরকম সাদা ধোঁয়া সৃষ্টি করছে। আর এই কারণেই তোমরা দেখলে বোতল দুটি যখন মুখোমুখি করা হলো সেখান থেকে সাদা ধোঁয়ার উৎপত্তি হলো। যা বুঝতে পারছি মানে এরা কেউ রিস্ক নিতে রাজি নয়, মানে এইরকম 5 নম্বর নিয়ে জিতবে তোমরা। খেলতে হবে তো, বাজার টেপো তবে না অ্যান্সার দেওয়ার সুযোগ পাবে, তারপর গিয়ে ব্যাপারটা হবে। এবার মাইনাসের ভয়ে যদি তোমরা নাই খেলো তাহলে তো যারা টেলিভিশনের ওপার থেকে তোমাদের দেখছে তারা তো ডিমোটিভেটেড হয়ে যাবে, তাই না? ভালো করে খেলতে হবে। লাস্ট প্রশ্ন কিন্তু সেটাই বিচার করবে কে আজকে জিতছে। আমাদের বাজার রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। তোমরা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাবে, সেটা আগে দেখো। তোমরা দেখছো যে গাছের পাতা, আমরা তোমাদের আবার প্র্যাকটিক্যালি এখানে দেব, গাছের পাতা যখন কুচি থাকে বা অপরিণত থাকে তার রং লালচে হয়, কিন্তু সেই পাতাটি যখন পরিণত হয়ে যায় অনেক দিন পরিবেশে থেকে, সূর্যের আলোর সংস্পর্শে থেকে, তখন দেখা যায় যে তারা পরিণত হয়ে সবুজ রঙের হয়ে যায়। আমি তোমাদের কাছে দুটো টিমের কাছে আমরা দেব, এটা তোমরা হাতে নিয়ে দেখতে পারো। তোমাদের কাছে প্রশ্ন হলো, কচি অবস্থায় লালচে মানে অপরিণত অবস্থায় লালচে, এবং যখন সূর্যের আলোয় সেটা আরও অনেক পরিণত হয়ে যাচ্ছে, সেটা সবুজ রঙের হয়ে যায়। প্রশ্ন হলো কেন এমনটি হয়? তোমাদের বাজার টেপার সময় শুরু হলো এখন। এক্ষেত্রে দেখা যাচ্ছে এমএন সাহা আগে বাজার সুইচ টিপেছে, ব্যাখ্যা করো। দুটো পাতার মধ্যে পিগমেন্টেশন আলাদা থাকে। নাম বলতে পারো? ক্লোরোফিল, জ্যান্থোফিল। বলো বলো বলো। এটাতে ছোট যখন থাকে, কচি অবস্থা, কচি অবস্থায় যখন থাকে, এটাতে ক্লোরোফিলের সংখ্যা যেটা হয়তো কম থাকে, আর তখন আলাদা পিগমেন্টেশন থাকার জন্য রেড কালার হয়। কিন্তু যখন পাতা মানে পরিণত হয়, গ্রো হয়, তখন এটার মধ্যে ক্লোরোফিল যে পিগমেন্টের কারণে গ্রিন থাকে। মানে তখন ক্লোরোফিল কি হয়, নতুন করে তৈরি হয়ে যাচ্ছে, বেশি পরিমাণে তৈরি হচ্ছে। বেশ, উত্তরটা দেব। যদি আমরা আরো খুশি হব যদি তোমরা যখন কচি অবস্থায় যে পিগমেন্টেশনের কথা বলছো, যে পিগমেন্টের কথা বলছো, যদি সেটার নাম বলতে পারো। বলতে পারো কি? ঠিক আছে, অ্যান্থোসায়ানিন যখন কচি অবস্থা থাকে। আচ্ছা, আমরা উত্তরটাকে সঠিক করার জন্য ওদের আমরা 10 পয়েন্ট দেব। উত্তরটা আমরা আর একটু জেনে নিই বিশদভাবে। যখন পাতা
কচি অবস্থা থাকে অর্থাৎ অপরিণত অবস্থায় থাকে তখন তার মধ্যে অ্যান্থোসায়ানিন বলে পিগমেন্টটা থাকে। কিন্তু এই পাতা যখন ম্যাচিওর হতে থাকে, যখন পরিবেশে আরও পরিণত হতে থাকে, আরও সূর্যের আলোকে যখন এক্সপোজড হতে থাকে, যখন আরও সূর্যের আলো পেতে থাকে, তখন আস্তে আস্তে কি হয়, এখানে ক্লোরোফিল সেই পরিমাণটা ওদের মধ্যে তৈরি হতে থাকে এবং আস্তে আস্তে ক্লোরোফিলের পরিমাণটা এত বেশি হয়ে যায় যে ওটা তখন সবুজ হয়ে যায়। দেখুন, শেষ প্রশ্নেও কিন্তু খেলা ঘুরে যেতে পারে, যেটা আমরা এক্ষুনি দেখলাম। সরাসরি একটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই পর্বে পাইনি, যদি না শেষ বাজার টিপে ওরা সঠিক উত্তর দিত। স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন শেষে ওদেরকে, একটু একটু ওরা ভুল করেছিল, কিন্তু সঠিক উত্তর তো সঠিক উত্তরই। তাই এই পর্বের শেষে যেটা আমরা দেখতে পেলাম, টিম পিসিরে রয়েছে 5 নম্বরে এবং টিম এমএন সাহা রয়েছে 10 নম্বরে। অর্থাৎ আজকের এই পর্বের উইনার টিম এমএন সাহা, ডিএসকে ডিএভি পাবলিক স্কুল, পুরুলিয়া। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন এখানে যোগদান করার জন্য। একটু সামনে চলে এসো তোমরা। স্যার আপনাকে অনুরোধ করবো ওদের হাতে সার্টিফিকেটস তুলে দেওয়ার জন্য। প্রথমে রানার আপ টিম কৌস্তব আদক, কনগ্রাচুলেশনস। সুনন্দা ঘোষ, আফরিন চাহান এবং স্যার উইনার টিম দেবলীনা দেওঘরিয়া, কনগ্রাচুলেশনস। সুচিত্রা মাহাতো, কনগ্রাচুলেশনস। শুভ্রজ্যোতি হাজরা, কনগ্রাচুলেশনস। তাহলে এইবার স্যারদের ডেকে নিই দুই স্কুলের, প্লিজ স্যার। দুই স্কুলের জন্যই থাকছে দূরদর্শনের তরফ থেকে সুন্দর মেমেন্টো। প্রথমে কিশোরকণা এনএ বিদ্যালয়, বর্ধমান, এবং আজকের উইনার টিম ডিএসকে ডিএভি পাবলিক স্কুল, পুরুলিয়া। দুটো স্কুলকে নিয়ে দুর্দান্ত কাটলো আমাদের আজকের কোয়েস্ট 3.0। আজকের পর্ব এখানেই শেষ করব, কিন্তু আপনাদের জন্য থাকবে প্রশ্ন। দেশীয় যুবকদের শিক্ষিত করে চিকিৎসা সুলভ হবে প্রত্যেকের স্তরে, এই ব্যপ্ত আশা নিয়ে কলেজ স্থাপন। ধর্ম বর্ণ নির্বিশেষে পড়ে গুণীজন। 1836 হইল খবর, সব ব্যবচ্ছেদ এবে হইবে অতঃপর। সে যুগে ইহারা হন নেটিভ ডক্টর, কালে কালে অন্যতর ডিগ্রির বহর। 1883 হইল চমৎকার, কাদম্বিনী হন প্রথম মহিলা ডাক্তার। মতিলাল শীল জমি করেন সম্প্রদান, সেখানেই প্রথম হাসপাতাল উত্থান। কলিকাতার চিকিৎসার ভরসাস্থল, কোন সে কলেজ মোদের গর্বের সম্বল। উত্তর দিতে হবে আগামী 7 দিনের মধ্যে নিচে দেওয়া এই লিঙ্কে। প্রথম সঠিক উত্তরদাতার নাম এবং ছবি দেখানো হবে দূরদর্শনের পর্দায়। গত সপ্তাহের সঠিক উত্তর হল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ভারতের অন্যতম একটি প্রতিষ্ঠান, যেখানে রিসার্চ আর টিচিং এই দুই নিয়েই আমাদের কাজ। এই প্রতিষ্ঠানটি শুরু করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ 1931 সালের 17 ডিসেম্বর। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট শুরু হয় প্রেসিডেন্সি কলেজের একটা ল্যাবরেটরিতে। সেখান থেকে বেশ কিছু বছর কাজ করার পরে আইএসআই আসে। তার বরানগরের যে এলাকা, সেই এলাকার এখনকার যে ক্যাম্পাস, সেখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আসে। আগেকার ইতিহাস দেখলে দেখা যাবে যে তখন তো এত শহর এতটা বেড়ে আসেনি, তখন বেশ ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু এই জায়গাতেও মহলানবিশ পৃথিবীর তাবড় সায়েন্টিস্টদেরকে এবং নানান রকম বিশিষ্ট মানুষদেরকে উনি এই বরানগরেতে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এটা শুধুই প্রমাণ করে যে তার কি ক্যারিজমা ছিল।
এবং মহলানবিশ নিজে কিন্তু ফিজিক্স পড়েছিলেন এবং ফিজিক্স পড়াতেন প্রেসিডেন্সি কলেজে, কিন্তু এক সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তিনি দেশে আসছিলেন ইংল্যান্ড থেকে, তখন উনি কিছু জার্নাল পেপার পড়েন, বায়োমেট্রিকা বলে একটি জার্নালের কিছু পেপার পড়ে উনি বোঝেন যে স্ট্যাটিস্টিক্সের কি প্রয়োজনীয়তা একটা দেশের উন্নতির জন্য, এবং তাই জন্য কিন্তু তিনি ফিরে এসে এবং তার স্ট্যাটিস্টিক্সের সঙ্গে পথ চলা কিন্তু শুরু হয় রিয়েল লাইফ প্রবলেমস দিয়েই, এবং সেই প্রবলেম সলভ করতে গিয়ে উনি কিন্তু অনেক নতুন তথ্য আবিষ্কার করেন, নতুন নতুন থিওরি দেন। মহলানবিশ ডিস্টেন্স যেটাকে বলা হয়, সেই মহলানবিশ ডিস্টেন্সও কিন্তু তৈরি করেন একটি রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করবার সময়ই। 1959 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট, ISI অ্যাক্ট যেটাকে বলে, তাতে ডিক্লেয়ার্ড হয় অ্যাজ অ্যান ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। গভর্নমেন্টের কাছ থেকে তো প্রায় প্রতি সপ্তাহে আমাদের কাছে রিকোয়েস্ট আসে যে বিভিন্ন রকম কাজ করে দেওয়া, যেমন এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটিজ অফ ইন্ডিয়া একটা প্রজেক্ট দিয়েছিল যে এই যে হাইওয়ে তারা বিল্ড করে, সেই হাইওয়ের আশেপাশের যারা মানুষ থাকে তাদের কিভাবে এফেক্ট করছে, তাদের ইকোনমিক স্টেটাসের কি হচ্ছে। হ্যাঁ, তারপরে ধরুন আমাদের কাজ করেছে যে কত সংখ্যক ফেক কারেন্সি বাজারে আছে, এইটার একটা এস্টিমেট করা। এরকম নানান ধরনের ভীষণ ইন্টারেস্টিং কাজ যেগুলো কিনা গভর্নমেন্ট লেভেলে পলিসি ডিসিশন নিতে সাহায্য করে, এ আমাদের মানে রেগুলার বেসিসে হতে থাকে। 7 বছরের মধ্যে আমাদের সেন্টিনারি সেলিব্রেশন হবে, তো আশা করব যে রেপুটেশনটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এতদিন ধরে তৈরি করেছে এবং রেখে যেতে পেরেছে, সেই রেপুটেশনটা ধরে রাখবে এবং আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তার কাজ দিয়ে, তার পড়াশোনা দিয়ে, তার রিসার্চ দিয়ে দেশের জন্যে এবং সারা পৃথিবীর জন্য। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমার একটাই বলার, যেটা পড়ছো, যেটা করছো, খুব ভেতর থেকে বুঝে করবে। কোনো জিনিসটা মানে মুখস্থ পড়াশোনা করতে গেলে টু সাম এক্সটেন্ট পড়তে হয়, কিন্তু যদি জিনিসটা বুঝে যাও, তার মধ্যে যদি জিনিসটা একদম ফার্স্ট প্রিন্সিপালস থেকে যদি নিজেরা বুঝে নিতে পারো, তাহলে যে কোনো সমস্যাই আর সমস্যা থাকে না, সেটাকে কিন্তু খুব সুন্দর করে করতে হবে। আর একটা জিনিস যত দিন যাচ্ছে তত ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে উঠছে হচ্ছে হার্ডওয়ার্ক। আর কোনো রাস্তা নেই হার্ডওয়ার্ক ছাড়া, হার্ডওয়ার্ক করতেই হবে। আর পড়াশোনাটা, খেলা, গান যা করবে, একটা মানুষ হতে গেলে সব কিছু মিলিয়ে একটা মানুষ হয়। সব কিছু করো, তার মধ্যে হবি রাখবে এবং তার সঙ্গে যেটাকে প্রাইমারি করবে তার পেছনে কিন্তু ভীষণ প্যাশনেটলি খাটতে হবে। গত সপ্তাহের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন সলিল চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। পরের সপ্তাহে আবারও দেখা হবে নতুন কিছু এক্সপেরিমেন্ট নিয়ে, নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন দুটো স্কুলকে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।